বেশ, আমরা ভারতীয় সংবিধানের ক্লাস তাহলে শুরু করতে পারি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য এবং তার আগে আলোচনা করেছিলাম মৌলিক অধিকার। এই মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার দুটোই ভারতীয় নাগরিক সংক্রান্ত বিষয়। যে মৌলিক অধিকারগুলো কারা পাবে? ভারতের নাগরিকরা পাবে। যদিও কিছু কিছু মৌলিক অধিকার নাগরিক বাদ দিয়েও আমরা বলেছিলাম যে বিদেশিরা ভোগ করতে পারে যারা ভারতে আছে। আর মৌলিক অধিকার মৌলিক কর্তব্য পুরোপুরি ভারতীয় নাগরিকদের কর্তব্য। যেখানে আমরা কিছু কিছু আলোচনা করেছিলাম যে মৌলিক অধিকারগুলোর লিস্টটা, যেখানে বলা আছে ভারতীয় জাতীয় পতাকার প্রতি সম্মান সম্মান প্রদর্শন, সেখানে ভারতের জাতীয় আন্দোলনের প্রতি সম্মান, বন্যপ্রাণী রক্ষা, এইগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা তার পরের টপিকে যেতে পারি, যেখানে আমরা নির্দেশমূলক নীতি পড়ব। এই নির্দেশমূলক নীতি মূলত রাষ্ট্রকে নির্দেশ করা হয়েছে যে দেশ বা রাষ্ট্র, বা আমরা সহজভাবে যদি বুঝি যে সরকার এই বিষয়গুলোকে মাথায় রাখবে দেশে সেই বন্দোবস্তগুলো নেওয়ার ক্ষেত্রে। সংবিধান সরকারকে বা রাষ্ট্রকে বলে দিচ্ছে যে এই বিষয়গুলো মাথায় রেখে যেন দেশ পরিচালনা করে। যদিও এই বিষয়গুলো সবগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে সেই পরিমাণ অর্থ অনেক সময় থাকে না। সেই জন্য তাদেরকে কিছু কিছু জায়গা বাদ দিতে হয়। কিন্তু তাও রাষ্ট্র এই নির্দেশমূলক নীতিগুলোর কথা মাথায় রেখে দেশ পরিচালনার কাজ করে থাকে। তাহলে এই নির্দেশমূলক নীতি আমরা আগেও আলোচনা করেছিলাম, ভারতের সংবিধান বিভিন্ন সংবিধান থেকে ইন্সপিরেশন নিয়েছে। সেখানে এই নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড দেশের যে সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে। এই নির্দেশমূলক নীতির যে বক্তব্যগুলো রয়েছে, সেই বক্তব্যগুলোর মধ্যে বেশিরভাগটাই রয়েছে সামাজিক অর্থ সংক্রান্ত বিষয়। অর্থাৎ এখানে সাম্যর বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ সমাজতান্ত্রিক বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এই নির্দেশমূলক নীতিকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। সেখানে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত নীতি 1 নম্বর, 2 নম্বর অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত নীতি, 3 নম্বর শাসন ব্যবস্থার সংস্কার বিষয়ক নির্দেশ, 4 নম্বর শিক্ষা সংস্কৃতি সংক্রান্ত নীতি, 5 নম্বর আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ সংক্রান্ত নীতি। তাহলে এই আমরা 5 ভাগে নির্দেশমূলক নীতিগুলোকে ভাগ করে নিতে পারি। এই নির্দেশমূলক নীতিগুলো আমরা বলেছিলাম আগেও যে সংবিধানের আলাদা আলাদা পার্ট রয়েছে বা ভাগ রয়েছে। এই নির্দেশমূলক নীতি সংবিধানের 4 নম্বর পার্ট থেকে আমরা পাই বা ভাগ থেকে আমরা পাই। সেখানে 38 থেকে 51 ধারা অবধি এই নির্দেশমূলক নীতিগুলোর আলোচনা রয়েছে। তাহলে প্রথম যে বিষয়টাকে আমরা ভাগ করলাম, যেখানে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত নীতি, সেখানে কি বলছে বা 38 নম্বর ধারায় কি বলছে? যে 38 নম্বর ধারা বলছে যে জাতীয় জীবনের সকল প্রতিষ্ঠানকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের প্রেরণা দান করে এরকম একটি সমাজ ব্যবস্থা কার্যকরভাবে প্রবর্তনের দ্বারা রাষ্ট্র জনকল্যাণের প্রয়াস করবে। তাহলে রাষ্ট্র কি জনকল্যাণের কাজ করার চেষ্টা করবে, যেখানে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যে সামাজিক জনকল্যাণ মানে কিরকম? যে রাষ্ট্র সাধারণ নাগরিককে দেখার চেষ্টা করবে যে সাধারণ নাগরিকের কোথাও অর্থনৈতিক কষ্ট হচ্ছে না তো? তাহলে অর্থনৈতিক কষ্টের জন্য সে কোথাও খাবার পেতে অসুবিধা হচ্ছে না তো? বা তার শিক্ষা পেতে অসুবিধা হচ্ছে না তো? এই বিষয়গুলোকে সে দেখার চেষ্টা করবে। আবার 38 নম্বর ধারাতে এটাও বলছে যে রাষ্ট্র কেবল ব্যক্তিগণের মধ্যেই নয়, বরং বিভিন্ন অঞ্চলে বসবাসকারী অথবা বিভিন্ন বৃত্তিতে নিযুক্ত জনসমষ্টির মধ্যেও বিশেষত আয়ের অসমতা হ্রাস করার চেষ্টা করবে এবং প্রতিষ্ঠা সুযোগ সুবিধার ক্ষেত্রে অসমতা দূর করার চেষ্টা করবে। ভারতে
মানুষের অর্থনৈতিক বৈষম্য প্রচুর রয়েছে, যে কেউ দিনে 1 কোটি টাকা রোজগার করে, আবার কেউ দিনে 100 টাকা রোজগার করতে পারে না। তাহলে এই রকম যে অর্থনৈতিক যে বৈষম্য রয়েছে ভারতের, এই অর্থনৈতিক বৈষম্যকে যতটা পরিমাণ কমিয়ে আনার চেষ্টা করবে ভারত বা রাষ্ট্র, এটা নির্দেশমূলক নীতির 38 নম্বর ধারা বলে দিচ্ছে। পরবর্তী যে ধারাগুলো 39, 41, 42, 43, এখানে কিন্তু আমরা পাবো অর্থনৈতিক আদর্শ সংক্রান্ত নীতি। তার মধ্যে 39 নম্বর ধারা কি বলছে, যে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের জন্য জীবিকা অর্জনের ব্যবস্থা করা যায়, যে সকলের জন্য সকলে যেন কাজ পায়, কেউ যেন দেশে বেকার না থাকে। কারণ বেকার থাকলেই কি হবে, রাষ্ট্রের উপর চাপ পড়বে বা দেশের উপর চাপ পড়বে, দেশকে তাদেরকে খাওয়াতে হবে, পড়াতে হবে। তাহলে প্রত্যেকে যদি নিজের নিজের জীবিকা করে নিতে পারে, নিজের নিজের কাজ খুঁজে নিতে পারে, তাহলে আহ কারোর কাছে হাত পাততে হবে না, সম্মানের সঙ্গে সে বাঁচতে পারবে। এই 39 নম্বর ধারাতেই বলছে ধনসম্পদ ও ব্যবসা বাণিজ্য মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির হাতে কুক্ষিগত যেন না থাকে। ধনসম্পদ যেন, আগেকার দিনে কি হতো, রাজাদের কাছে ধনসম্পদ জমা থাকতো, বৈশ্যদের কাছে ধনসম্পদ রয়েছে, কিন্তু বাকি শ্রেণীর মানুষদের কাছে নেই। কিন্তু ভারতীয় সংবিধান বলে দিচ্ছে যে ভারত রাষ্ট্র এই ধনসম্পদ গুলো যেন কিছু মানুষের মধ্যে কুক্ষিগত না থাকে, তার বন্দোবস্ত করবে। অর্থাৎ রাষ্ট্র ট্যাক্স কালেক্ট করবে, অর্থাৎ কর সংগ্রহ করবে, এবং মানুষের মধ্যে সেটাকে জনকল্যাণ কাজে ব্যবহার করবে। নারী ও পুরুষ উভয়ই সমান কাজের জন্য সমান যেন বেতন পায়, সেদিকে রাষ্ট্র খেয়াল রাখবে। যে একটি নির্দিষ্ট কাজের জন্য একজন পুরুষ যত পরিমাণ বেতন পাচ্ছে, সেই কাজের জন্যই একজন মহিলাও কিন্তু সমপরিমাণ বেতন যেন পায়, সেদিকে রাষ্ট্র দেখার চেষ্টা করবে। এটাও রাষ্ট্রের কাজ। নারী পুরুষের শক্তি ও শিশুদের কোমল বয়সের অপব্যবহার যেন না করা, এটা আমরা কিন্তু খানিকটা মৌলিক অধিকারও পেয়েছিলাম, যে মৌলিক অধিকারের শোষণের বিরুদ্ধে অধিকার, যে আমাদের ব্যাগার যেন কেউ না খাটাতে পারে, এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, যে 14 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে তাদেরকে দিয়ে যেন কলকারখানায় বা খনিতে বা কোনো খাটুনির কাজে, বা এমনকি এটাও লেখা আছে যে কোনো বিশেষ দোকানে কাজ করানো হচ্ছে, যে এই কাজ যেন না করানো হয়। এই কাজ করালে এমপ্লয়ার, মানে যিনি কাজে নিয়োগ করেছেন তাকে, তার বিরুদ্ধে বন্দোবস্ত নেওয়া হবে। তো এখানে নির্দেশমূলক নীতিতে রাষ্ট্রকেও সংবিধান বলে দিচ্ছে যেন মহিলারা বা শিশুরা এই ধরনের কাজে যেন, বিশেষ করে শিশুরা এই ধরনের কাজে যেন নিযুক্ত না হয়, সেটা যেন রাষ্ট্র দেখে, বা অপব্যবহার না হয়, নারী শিশুর যে নারী পুরুষের কাজ যেন অপব্যবহৃত না হয়। প্রতিটি শিশুর শৈশব ও যৌবন শোষণের হাত থেকে যেন মুক্তি পায়, ওই বিষয়টাই বলছে। প্রতিটি শিশু সুস্থ ও স্বাস্থ্যসম্মত বিকাশের যেন সুযোগ পায়, তার যেন পড়াশোনা ঠিকঠাক করে হতে পারে, সে যেন সঠিকভাবে খাদ্য পেতে পারে, সে যেন সঠিকভাবে পোশাক পেতে পারে, সে যেন আত্মমর্যাদার সঙ্গে, তার যথেষ্ট গুণাবলীর সঙ্গে সে যেন বেড়ে উঠতে পারে, সেই দিকে রাষ্ট্র খেয়াল করবে। 39-এর এ ধারা বলছে যে সকল নাগরিকদের জন্য সমান ন্যায় বিচার ও দরিদ্র নাগরিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। আইনি সহায়তা বলতে কি, আইনি জটিলতার জায়গাটা কোথায় থাকে, আমরা জানি যে কোর্টে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জেলা কোর্ট, এই বিভিন্ন যে আদালতগুলো রয়েছে, এই আদালতে কোনো কেস করতে গেলে বা কেউ যদি, কারোর বিরুদ্ধে যদি কোনো কেস হয়ে থাকে, তাহলে আমরা জানি যে উকিল বাবুকে ধরতে হয়, লয়ার ধরতে হয়। তাহলে এই লয়ার যিনি থাকেন তিনি একটা ফিস নেন। এবার যদি সেই মানুষটি খুব দরিদ্র হয়, তার কাছে যদি পয়সা কম থাকে, তাহলে তিনি সেই ভালো লয়ার ঠিক করতে পারবেন না। এক্ষেত্রেও সংবিধান রাষ্ট্রকে বা দেশকে বা সরকারকে বলে দিচ্ছে যে দরিদ্র মানুষটি যার হাতে পয়সা নেই একজন লয়ার ঠিক করার, তাকে যেন লয়ার ঠিক করে দেওয়া হয় বিনা পয়সা, তার যেন বন্দোবস্ত করা হয়, এটা নির্দেশমূলক নীতিতে বলে দিচ্ছে 39-এর এই ধারা। 41 নম্বর ধারায় অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও রাষ্ট্র যতটা সম্ভব জনগণের কর্ম আর শিক্ষার অধিকার রক্ষার্থে সচেষ্ট থাকবে।
যেন তারা কাজ এবং শিক্ষাটা সঠিকভাবে পায়, যেন সরকারি স্কুলে সবাই পড়ার সুযোগ পায়, সেই বন্দোবস্ত যেন সরকার করে দেয় প্রত্যেককে। এবং এক্ষেত্রে বেকারত্ব, অসুখের কারণে অঙ্গহানি হওয়ার অসমর্থ হলে বা অন্য কোনো অসহায় অবস্থায় জনগণ রাষ্ট্রের কাছে সাহায্য প্রার্থী হলে রাষ্ট্র যথাসাধ্য সাহায্য প্রদানের চেষ্টা করবে। কারোর যদি কোনো অঙ্গহানি হয়ে থাকে, কারোর যদি কোনো একটি চোখ না থাকে বা দুটি চোখ না থাকে, বা হাত বা পা যদি না থাকে, বা কোনোভাবে যদি সে চলতে ফিরতে অসমর্থ হয়ে পড়ে, তাহলে রাষ্ট্র তার জন্য যেন বিশেষ বন্দোবস্ত গ্রহণ করে দেয়। তাহলে তার চলাফেরা বা তার কাজের জন্য যেন বিশেষ বন্দোবস্ত গ্রহণ করে দেয়, বা তার জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা যেন করে দেয়, সেদিকে নির্দেশমূলক নীতি রাষ্ট্রকে বলছে। 42 নম্বর ধারা বলছে যে রাষ্ট্র যে কোনো প্রকার কর্মক্ষেত্রে মানবতার আদর্শ গ্রহণ করবে এবং প্রসূতি মহিলাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার বন্দোবস্ত করবে। রাষ্ট্র কি হবে এখানে? মানবিক হবে। অর্থাৎ রাষ্ট্র একটি মেশিনের মতন কাজ করবেন, বা রাষ্ট্র অত্যাচারী হবেন। রাষ্ট্র মানবিক ভাবে কাজ করবে এবং প্রসূতি যিনি মহিলা রয়েছেন তার ক্ষেত্রেও যেন বিশেষ বন্দোবস্ত করে। তিনি যদি চাকরি করেন তাহলে কিন্তু তাকে চাকরির ক্ষেত্রে যেন সেই সময় ছুটির বন্দোবস্ত করা হয়। 8-10 মাস, 1 বছর যেন তাকে ছুটি দেওয়া হয়, তার সন্তান যেন ঠিকঠাক করে পৃথিবীতে আসে এবং তারপর কিছুটা হলেও বেড়ে ওঠে, দেখভাল করার জন্য তাকে যেন সুযোগ দেওয়া হয়। 43 নম্বর ধারা বলছে যে গ্রামাঞ্চলে একক বা যৌথভাবে কুটির শিল্পকে উৎসাহ ও সাহায্য প্রদানের কথা বলা হয়েছে। আমরা জানি যে বড় বড় শিল্প যখনই তৈরি হয় তখন কুটির শিল্পগুলো ভেঙে যায়। কুটির শিল্প, শালপাতার থালা, যখনই বড় বড় শিল্প অর্থাৎ স্টিলের প্লেট যখন চলে আসছে, তখন হয়তো শালপাতার থালার ব্যবহারটা কমে যাচ্ছে। কিন্তু এই শালপাতার থালার ব্যবহার আরো করা যেতে পারে, যাতে না বিলুপ্ত হয়ে যায়। তাহলে তার জন্য যেন সরকার সেটাও বন্দোবস্ত করে, যেন দেশীয় যে কুটির শিল্পগুলো রয়েছে সেগুলো যেন বিলুপ্ত না হয়ে যায়, সেটাও দেখভাল করার বন্দোবস্ত যেন সরকার বা রাষ্ট্র করে। 43-এর ধারায় বলছে যে সদস্যদের স্বেচ্ছায় গণতান্ত্রিকভাবে সংগঠিত স্বয়ংক্রিয় কোঅপারেটিভ সোসাইটিগুলোকে উৎসাহ প্রদানের কথা বলা হয়েছে। আমরা যারা গ্রামের দিকে থাকি তারা কোঅপারেটিভ সোসাইটিটা আরো ভালো করে হয়তো বুঝতে পারবো। যারা কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ একত্রিত হয়ে সাধারণ মানুষ কিছু কাজ করে, হয়তো কোনো ব্যাংক চালাচ্ছে, সাধারণ মানুষ মিলে একটি কোঅপারেটিভ সোসাইটি তৈরি করেছে। এই কোঅপারেটিভ সোসাইটিতে যেন একটি গণতান্ত্রিক বাতাবরণ থাকে, অর্থাৎ এখানে যেন সঠিক ভোট হয়, নির্দিষ্ট সময় ভোট হয়। তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছে, যা প্রশাসনিক পদে যারা যারা রয়েছেন, তারা যেন সঠিক ভোটের মাধ্যমে আসেন এবং সঠিকভাবে কাজ পরিচালনা করেন। এই দিকেও কিন্তু রাষ্ট্র নজরদারি করবে, রাষ্ট্র যেন দেখভাল করে। তাহলে এইগুলো হলো অর্থনৈতিক আদর্শ সংক্রান্ত নীতি। এর পাশাপাশি রয়েছে 3 নম্বর ধরনের, আমরা এতক্ষণ আলোচনা করলাম সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত নীতি, তারপর অর্থনৈতিক আদর্শ সংক্রান্ত নীতি। এবার আমরা বলছি শাসন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত নীতি, যেটা নির্দেশমূলক নীতিতে 40, 44 এবং 50 নম্বর ধারায় আলোচনা রয়েছে। যে শাসন ব্যবস্থা যে সরকার বা রাষ্ট্র করবে সেগুলো কিভাবে হবে, সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে তারা মাথায় রাখবে। 40 নম্বর ধারা বলছে যে গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে, এবং গ্রাম পঞ্চায়েত গঠন করা হয়, বাস্তবেও আমরা দেখেছি। 44 নম্বর ধারা বলছে যে সকল রাষ্ট্র, মানে রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য একই ধরনের দেওয়ানি আইন থাকবে। অর্থাৎ পরিবার পরিচালনা করতে গেলে যে আইন রাষ্ট্র বানায়, সেই সমস্ত আইন বা বিবাহের আইন, এইগুলো যেন দেশের প্রত্যেক মানুষের জন্য সমান হয়। যে এই মানুষটির জন্য এই ধরনের আইন বা এই গোষ্ঠীর জন্য এই ধরনের আইন, এরকম যেন না হয়। দেওয়ানি আইন যেন প্রত্যেকের জন্য সমান হয়, সেই দিকেও রাষ্ট্র দেখভাল করবে, নজরদারি করবে। বা দেওয়ানি বন্দোবস্ত বা ইউনিকোড ল, এই ক্ষেত্রেও কিন্তু এক হবে যেন। এছাড়া সরকার বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে স্বতন্ত্র রাখার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 50 নম্বর ধারা বলছে যে বিচার বিভাগ, যারা বিচার করছে, বিচারক, এটা যেন শাসন বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা হয়।
শাসন বিভাগে কারা কারা থাকছেন? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা হলেন শাসন বিভাগের মেম্বার। বিচার বিভাগের মেম্বার কারা? বিচারকরা। এখন এই দুটো বিভাগ যদি আলাদা না হয় তাহলে কি হতে পারে? তাহলে পক্ষপাতিত্ব হতে পারে, বায়াসনেস হয়ে যেতে পারে। যে মুখ্যমন্ত্রী যদি কোনো অন্যায় করেন তাহলে বিচার বিভাগ তাকে শাস্তি নাও দিতে পারে, যদি দুটো বিভাগ মিলে যায়। কিন্তু যদি দুটো বিভাগ আলাদাভাবে কাজ করে তাহলে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। দেশের প্রধানমন্ত্রীও যদি কোনো দোষ করেন তাহলে তার জন্য শাস্তির বন্দোবস্ত করে দিতে পারবে বিচার বিভাগ। এই কারণে সংবিধান নির্দেশ করছে যে শাসন বিভাগ এবং বিচার বিভাগ যেন আলাদা থাকে। শিক্ষা এবং সংস্কৃতি সংক্রান্ত নীতিসমূহ, এটা 45, 47 আর 49 ধারায় বলা আছে। 45 নম্বর ধারায় বলছে যে 6 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বালক বালিকাদের আবশ্যিক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের বিষয়ে রাষ্ট্র সচেষ্ট হয়। যে 6 বছর অর্থাৎ প্রাইমারি স্কুলে যখন বাচ্চা পড়ছে তখন সেটা যেন অবৈতনিক হয় এবং সকলের জন্য বন্দোবস্ত করা। কিন্তু আমরা আগে দেখেছি যে এটা মৌলিক অধিকারের মধ্যে রয়েছে এবং সেখানে 6 বছর নয়, সেখানে 14 বছর বয়স অব্দি রয়েছে, যে 14 বছর বয়স অব্দি অবৈতনিক শিক্ষার বন্দোবস্ত যেন রাষ্ট্র করে। এটা মৌলিক অধিকার। এবং বাস্তবে দেখা যায় রাষ্ট্র শুধু 14 বছর বয়স অব্দি অবৈতনিক শিক্ষা করে না, পুরো স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি কলেজ, বিশ্ববিদ্যালয় অব্দি অবৈতনিক ভাবে পড়াশোনা করার সুযোগ ভারতে রয়েছে, চাইলে করতে পারে। 46 নম্বর ধারা বলছে অনগ্রসর এবং অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্র বিশেষ বন্দোবস্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ যারা সামাজিকভাবে আগে থেকেই পিছিয়ে রয়েছে তাদের জন্য রাষ্ট্র বিশেষ বন্দোবস্ত গ্রহণ করতে পারে। এসসি এসটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে রাষ্ট্র বিশেষ বন্দোবস্ত দিতে পারে, সংরক্ষণ দিতে পারে, হয়তো পরীক্ষায় সংরক্ষণ দিল বা চাকরি নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দিল, এটাও নির্দেশমূলক নীতিতে বলে দেওয়া হচ্ছে। 47 নম্বর ধারা গুরুত্বপূর্ণ খুবই, কারণ রাষ্ট্রের সকল জনগণ যাতে পুষ্টিকর খাদ্য পায়, রাষ্ট্র সেই বন্দোবস্ত করছে। স্কুলে আমাদের মিড ডে মিল দেওয়ার বন্দোবস্ত রয়েছে এবং রাষ্ট্র সেদিক থেকে বিশেষভাবে সচেতন হবে, মানে আরো রাষ্ট্র যেন সেই দিকে সচেতন হয়, আরো পুষ্টিকর খাবার দেওয়ার যেন বন্দোবস্ত করে। নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ জীবনযাত্রা যেভাবে রয়েছে, যে বাড়িতে থাকছে বা যে রাস্তাঘাট দিয়ে সে চলাফেরা করছে বা যে পরিবেশ সে থাকছে, সেই পরিবেশের যেন আরো উন্নতি ঘটে। যে পরিবেশ দূষণ হচ্ছে তাহলে পরিবেশ দূষণ কমাতেও বলছে। জনস্বাস্থ্যের উন্নতি সাধন, আহ, সরকার বিনামূল্যে যেমন হসপিটাল, হাসপাতাল খুলেছে, সেরকম আবার বিভিন্ন জায়গায় বেসরকারি হাসপাতালে দেখানোর জন্য বন্দোবস্ত করে দিয়েছে সরকার বা রাষ্ট্র। রাজ্য সরকারের তার জন্য প্রকল্প রয়েছে, আবার কেন্দ্র সরকারেরও তার জন্য প্রকল্প রয়েছে, যে বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট টাকার পরিমাণ অবধি চিকিৎসা বিনামূল্যে করতে পারবে সে। মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। নির্দেশমূলক নীতিতে সংবিধান বলে দিচ্ছে যে মাদকদ্রব্য যেন রাষ্ট্র বন্ধ করার বন্দোবস্ত করে, এবং বেশ কিছু রাজ্যে কিন্তু মাদকদ্রব্য বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত এখনো বন্ধ হয়নি। 48 নম্বর ধারায় বলা হচ্ছে যে গবাদি পশু হত্যা নিষিদ্ধ এবং তাদের বংশবৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। গবাদি পশু যেগুলো রয়েছে, হাঁস, মুরগি, ছাগল, গরু, যে গবাদি পশুগুলো বাড়িতে পোষা হয় তাদেরকে যেন হত্যা না করা হয় এবং তাদের রক্ষণাবেক্ষণ যাতে করা হয় সেদিকেও রাষ্ট্র বিশেষ নজরদারি করবে। 48-এর এ ধারাতে বলা আছে পরিবেশ এবং বন্যপ্রাণী ও অরণ্য সংরক্ষণের কথাও বলা হয়েছে, যে বন জঙ্গল অরণ্য সংরক্ষণের জায়গাটাও রাষ্ট্র দেখার চেষ্টা করবে। এই কথাগুলো কিন্তু আমরা মৌলিক অধিকারে বা মৌলিক কর্তব্যে বিশেষ করে পেয়েছি, যে নাগরিকদেরও কর্তব্য হলো বন্যপ্রাণী সংরক্ষণ করা, নাগরিকদেরও কর্তব্য হলো বনকে সংরক্ষণ করা, জঙ্গলকে সংরক্ষণ করা। 49 নম্বর ধারায় বলছে জাতীয় মর্যাদা প্রাপ্ত কোন ঐতিহাসিক স্থান, স্মারক ও বস্তুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রের আবশ্যিক কর্তব্যগুলোর মধ্যে অন্যতম। এটাও কিন্তু আমরা মৌলিক কর্তব্যে পেয়েছিলাম, যে নাগরিকদের কর্তব্য হলো কি, এই ধরনের যে ভারতীয় সংস্কৃতির যে চিহ্নগুলো রয়েছে, ভারতীয় ঐতিহ্যের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা,
আবার অন্যদিকে নির্দেশমূলক নীতিতে এখানে কি বলছে, যে সংবিধান বলে দিচ্ছে যে রাষ্ট্রেরও কর্তব্য হলো যে পৌরাণিক মন্দির, মসজিদ, গির্জা যা যা রয়েছে পৌরাণিক ঐতিহাসিক স্থান, সেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্র নিতে হবে। তাহলে এই গেল শিক্ষা এবং সংস্কৃতি সংক্রান্ত নির্দেশমূলক নীতি। তারপর শেষ যেটা 5 নম্বর নির্দেশমূলক নীতি, 5 ধরনের নির্দেশমূলক নীতি, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ সম্পর্কিত নীতি। সংবিধানের 51 নম্বর ধারায় বলছে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আদর্শগুলি আছে। ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে কি নীতি বা পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে এই ধারায় বিশেষভাবে আলোচনার পাশাপাশি বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষা, অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে ন্যায়সঙ্গত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন, আন্তর্জাতিক চুক্তি আইনের প্রতি সহযোগিতা প্রদর্শন, কূটনীতিক আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য রাষ্ট্র সর্বদা সচেষ্ট হবে। তাহলে আমাদের নির্দেশমূলক নীতিতে এটা বলে দেয়নি যে ভারতকে কিন্তু যুদ্ধ করতে হবে। একটু সাউন্ডটা অফ করে দাও, একটু সাউন্ডটা কেউ অফ করে দিন। আচ্ছা, তাহলে এখানে যুদ্ধ করার কথা বলা হয়নি, এখানে শান্তি রক্ষার কথার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে ভারতের এই নির্দেশমূলক নীতিতে। যদিও এই নির্দেশমূলক নীতির খুব সামান্য সমালোচনা এটা করা হয় যে নির্দেশমূলক নীতিগুলি পালন করা বাধ্যতামূলক নয় বা নন জাস্টিসিয়েবল। এটা কোর্টে কিন্তু এইভাবে রাষ্ট্রের বিরুদ্ধে বন্দোবস্ত নেওয়া যেতে পারে না। নির্দেশমূলক নীতিগুলো রাষ্ট্রের কাছে এক ধরনের বলা যেতে পারে অনুরোধ করা হয়েছে যে রাষ্ট্র যেন এই বিষয়গুলোকে পালন করার চেষ্টা করে। যদিও এই নির্দেশমূলক নীতিগুলো কোথাও কোথাও আবার ওভারল্যাপ করে যায়, অর্থাৎ একই কথার পুনরাবৃত্তি অনেক জায়গায় রয়েছে। যেগুলো মৌলিক কর্তব্যেও রয়েছে সেরকম কথাবার্তা আবার উল্টো দিক থেকে নির্দেশমূলক নীতিতেও রাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে। এই পার্থক্যগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আজকে নির্দেশমূলক নীতির আলোচনাটা এই অবধি থাক। তোমাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারো।